প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বিবিএ অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থেকে লিজ ফিন্যান্সিং এবং ডেপ্ট ফিন্যান্সিং চ্যাপ্টার থেকে আমরা একটু অঙ্ক প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মস বা অঙ্কটি করব সেই নিয়ম কানুন শিখছিলাম। আজকে আমরা একটি উদাহরণের মাধ্যমে সেগুলো প্র্যাকটিস করব। তো সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আর যারা এই মুহূর্তে আমার ভিডিও ক্লাস দেখছো, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের কোন কোন সাবজেক্টের ম্যাথমেটিক্যাল সমস্যা আছে সেই সমস্যা কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই তোমাদের সেই ম্যাথমেটিক্যাল টার্মসের ক্লাসগুলো ভিডিও করে আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা এখন শুরু করি। আমার স্ক্রিন দেখা যায়? বলছি আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার, দেখা যায়। তাহলে আমরা বিনিয়োগ ব্যবস্থাপনা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। তো গত ক্লাসে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মসের নিয়মগুলো করব সেগুলো আমরা শিখছিলাম। আমরা এখানে শিখছিলাম যে আমাদের সিদ্ধান্ত হলো দুইটি, একটা হলো লিজ ডিসিশন আর একটা হলো বোরো অর বাই অর পারচেজ ডিসিশন। তো এখানে লিজ ডিসিশন করতে হলে কাজ হচ্ছে আমার দুইটি, আর বোরো এবং বাই ডিসিশন যখন আমরা অঙ্ক করছি তখন আমাদের কাজ হচ্ছে 5টি। এরপরে দুইটি কাজে আমার কি কি থাকবে, 5টি কাজে আমার কি কি থাকবে সেইগুলা আমরা ছক আকারে দেখছি। এখন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব। তো দেখো এখানে আমি একটা উদাহরণ লিখে রাখছি। প্রবলেম 1, 2009 সালে এই অঙ্কটা আসছে। স্ক্রিন দেখা যায়? অথবা কমেন্ট বক্সে লিখলেও হবে যে হ্যাঁ দেখা যায়। দেখা যায় তো স্যার। দেখো এখানে আমরা আগে প্রশ্নটা পড়ি যে এবিসি কোম্পানি লিমিটেড নিড টু রিকোয়ার এ নিউ মেশিন কস্টিং টাকা 5,000। তাহলে একটা মেশিন কিনবে যার খরচ হয়েছে 5,000 টাকা। দেয়ার আর টু অল্টারনেটিভ, দুইটা পদ্ধতি আছে ওয়ে টু ফিনান্স, অর্থ সংগ্রহ করার জন্য। তো এক নম্বরে কি বলছে, টু টেক ও লোন। তো দেখো শুরুতেই এখানে কি বলা আছে, লোনের কথা বলা আছে। আচ্ছা, ফর এবি ব্যাংক এট দ্য রেট অফ 60%। তাহলে সুদের হার কত বলছে, অর্থাৎ এবি ব্যাংক লোন দেবে কত, 16% করে। আচ্ছা, এরপরে বলছে পেয়াবেল এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। দেখো এখানে বলা আছে কি টাকার পরিমাণ যে পরিশোধ করবে এটা বলা হচ্ছে যে তোমার বছরের শেষের কথা বলা আছে। ইন ইকুয়াল ইনস্টলমেন্ট ইন 4 ইয়ার্স, এবং কয় বছর, 4 বছরের জন্য। তাহলে এখন দেখো আমার এখানে যে ম্যাথমেটিক্যাল টার্মস অঙ্ক করতে গেলে আমার যে বিষয়গুলো দরকার সেগুলো আমি লাল কালি এবং সবুজ কালি দিয়ে আইডেন্টিফাই করলাম। অর্থাৎ একটা মেশিন ক্রয় করবে এবিসি কোম্পানি, যার খরচ হচ্ছে 5 লক্ষ টাকা। এখন সেইটা কি করবে, লোনের মাধ্যমে সে সংগ্রহ করবে। তাহলে ব্যাংক থেকে সে লোন নেবে 5 লক্ষ টাকা, 16% সুদ দেবে এবং এই কিস্তি পরিশোধ করবে সে বছরের শেষে। কয় বছরের জন্য, 4 বছরের জন্য। আচ্ছা, পরেরটায় আসি। পরে বলছে টু টেক এ লিজ। এখানে কার কথা বলা আছে, লিজের কথা বলা আছে। আচ্ছা, ফর দ্য ইউনিয়ন ক্যাপিটাল 4 ইয়ার্স, এটাও কয় বছরের জন্য, 4 বছরের জন্য। এরপরে বলা আছে স্যার কিছু দেখা যায় না।
আচ্ছা, অন্য কেউ স্ক্রিন দেখতে পাও? জি স্যার দেখা যায়। আচ্ছা, এখন তোমার ওইখানে নেটের সমস্যার কারণে তুমি দেখতে পাও না, ঠিক আছে? তোমার ওইখানে নেট স্লো, যে দেখতে পাও না সে নেট স্লো। এভাবে কথা বলতে হবে যে হ্যাঁ স্যার আমি দেখতে পারি, তাহলে আমি সমাধান দিতে পারবো, ঠিক আছে? তোমার নেট স্লো থাকার কারণে তুমি দেখতে পাচ্ছ না, যেহেতু অন্যরা দেখতে পাচ্ছে। আচ্ছা, এখানে বলা আছে অ্যানুয়াল, তুমি শোনো, এরপরে পরে ভিডিও দেখো, যেহেতু আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে এবং আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা কত? 2,20,000 টাকা। তাহলে এখানে সে কিস্তি পরিশোধ করবে কয় টাকা? 2,20,000 টাকা, এবং টু বি পেইড এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। তাহলে এখানে বলা আছে দেখো এন্ড অফ দ্য ইচ ইয়ার। আচ্ছা, এই দুটো অপশন দেওয়া আছে, তার উপরটা হলো লোনের কথা, নিচেটা হলো কি লিজের কথা। আর আমার যে অঙ্ক করতে যে বিষয়গুলো দরকার সেগুলো আমি আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এরপরে বলা আছে হুইচ আফটার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট। এখন এই দুইটা অপশনের মধ্যে কোম্পানি কোনটা গ্রহণ করবে, লোনের অপশন না লিজের অপশন? আচ্ছা, এরপরে বলছে কি এসইউম দা কর্পোরেট ট্যাক্স রেট 58%। তাহলে যদি ট্যাক্স রেট 35% হয়, তাহলে অঙ্ক করতে গেলে আমার ট্যাক্স রেট লাগবে, এজন্য দিয়ে দিয়েছে কত? 35%। এন্ড এসএলএম অর্থাৎ স্ট্রিট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন অ্যাপ্লিকেবল, অর্থাৎ ডেপ্রিসিয়েশন আমরা বের করব, এইখানে সেই মেথডটা বলে দিয়েছে। অর্থাৎ প্রশ্নে যদি ডেপ্রিসিয়েশন বের করার মেথডটা বলে নাও দেয়, তাহলে আমরা এসএলএম মেথডে করব, আর বলে দিলে সেভাবে করতে হবে। অর্থাৎ এই ডেপ্রিসিয়েশন বের করার পদ্ধতি 10টা। এটা আমরা অনার্স প্রথম বর্ষে হিসাব বিজ্ঞান বিভাগে হিসাব বিজ্ঞান সাবজেক্ট অর্থাৎ ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং ওই বইতে আমরা করছিলাম। যাই হোক, সেখান থেকে আবার এই এসএলএমডি মেথড আমরা ফিনান্সেও করেছি। তো এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা অঙ্ক করা শুরু করব। তাহলে আমরা প্রথমে, যেহেতু আমাদের প্রথমে লোনেরটা বলা আছে, এই জন্য আমরা লোন অপশন নেব। লোন, বাই অর বড় অপশন, যেহেতু নাম এক, এজন্য আমি তিনটা লিখে দিছি। তোমরা যে কোনো একটা, অর্থাৎ প্রশ্নে যেটা উল্লেখ থাকবে তোমরা সেটা লিখবা। প্রশ্নে উল্লেখ আছে লোন, এজন্য লিখবা লোন অপশন। প্রশ্নে উল্লেখ থাকবে বাই, লিখবা বাই অপশন। প্রশ্নে উল্লেখ থাকবে ব্রো, লিখবা ব্রো অপশন। তার প্রশ্নে উল্লেখ আছে লোন অপশন, এই জন্য আমরা লোন অপশন লিখবো। আর বাকি দুটো আমি তোমাদের বোঝার ক্ষেত্রে লিখে দিছি, যাতে পরবর্তীতে মনে থাকে। আচ্ছা, তো লোন অপশনে যদি আমি করতে যাই, তাহলে আমার কয়টা কাজ মনে আছে? একজনে বলো। হ্যাঁ স্যার মনে আছে। কয়টা কাজ? 5টা। 5টা কাজ। তো প্রথমে কি কাজ? ক্যালকুলেশন অফ এএল হ্যাঁ, হবে। তারপরে কি কাজ? ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন বের করতে হবে, তারপর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, হ্যাঁ, পরে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং, পরে ক্যালকুলেশন অফ এখন এই ধাপে ধাপে আমরা 5টা কাজ করব। তাহলে ক্যালকুলেশন অফ এলপি যখন বের করব, তখন এলপি বের করার কয়টা সূত্র? স্যার 2টা সূত্র ছিল। যখন এখানে আছে লোন অপশনের, তাইলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। আচ্ছা, এই এলপি বের করার 2টা সূত্র। আচ্ছা, এখন এখানে দেখো প্রশ্নে কিন্তু আমাদের হ্যাঁ, স্যার। বলা ছিল এট দ্য এন্ড অফ ইয়ার। দেখো আমরা কিন্তু আইডেন্টিফাই করে রাখছিলাম, হ্যাঁ এই যে এট দ্য এন্ড অফ ইচ ইয়ার, অর্থাৎ বছরের কিস্তি হবে কি শেষে, এজন্য আমরা শেষের সূত্রটা নেব। তাহলে এখন দেখো, এই যে প্রথমে আমি লিখলাম ক্যালকুলেশন অফ এএলপি। তাহলে এলপি এর সূত্র কি? পিবি সমান সমান এএলপি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আর পাওয়ার হলো n ডিভাইডেড বাই আর। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করব। আচ্ছা, এখানে n হলো বছর, আর হলো সুদের হার, আর পিবি হলো খরচ বা বর্তমান মূল্য। এখানে আমরা এটা অবলিক দিয়া এটা বোঝার ক্ষেত্রে আমি লিখে দিলাম COST, অর্থাৎ প্রশ্নে যে খরচটা, ওই খরচটাকে পিবি ধরা হয়। তাহলে আমার প্রশ্নে দেখো এখানে ছিল 5 লাখ টাকা কস্ট, এটা আমার এখানে আসছে। এলপি আমরা বের করব, আর আমরা এই মান বসাইছি। আমরা জানি না এন হইছে বছর, আর হইছে সুদের হার। তাহলে আমরা এই মান বসাই দিলাম। তোমরা এখানে হেয়ারে দেখাই দেবা যে কস্ট সমান সমান 5 লাখ, এলপি আমরা বের করবো অর্থাৎ প্রশ্নমূলক চিহ্ন, এন সমান সমান 4, আর সমান সমান 16%, 0.16। আমি এখানে হেয়ারে দেখাই নাই, অর্থাৎ আমার স্মরণ ছিল না আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন দেখ, এখানে আমরা মান বসাবো 1 প্লাস আর এর মানে হচ্ছে 0.16। এই যে আমরা মান বসাবো, মান বসানোর পরে আমরা ক্যালকুলেশনে যাব, উপরেরটা যোগ 1 প্লাস 0.16 এটা যোগ করব, যোগ করে পাওয়ার দেব। আর কোনো এখানে আমার কাজ নাই, এতটুকু এখানে কাজ। পরের লাইনে কাজ হচ্ছে কি
এই যে যোগ করে পাওয়ার। এর পরের লাইনে কাজ হচ্ছে কি, এই যে 1.16 পাওয়ার 4, এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা বের করব। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর কিভাবে বের করব, আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে যাব। ক্যালকুলেটরে যাওয়ার পর 1.16, এটা হলো তোমার ক্যালকুলেশনের পাওয়ার আছে হলো 3 এর মতো, অথবা x এর পাওয়ার y। তাহলে x এর পাওয়ার y এরপর হলো 4, যদি আমি ইকুয়াল টু দিই তাহলে দেখো 1.8106 আমার পাওয়ারটা এসে যায়। আচ্ছা, আমি যে ক্যালকুলেটরে কাজ করছি এটা কি তোমার ওখানে শো করছে, স্ক্রিন দেখা গেছে? হ্যাঁ স্যার দেখা গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মানটা আমরা এখানে বসাবো। আচ্ছা, এরপরে কি করব, পরের লাইনে কাজ হচ্ছে 1 ভাগ 1.810, এটা আমরা ভাগ করব। ভাগ করার পর আমরা আসবে 0.55229। আচ্ছা, পরের লাইনে কাজ হলো বিয়োগফল, 1 বিয়োগ 0.55229, বিয়োগ করার পর আমরা এই মানটা পাবো। এরপর এখান থেকে আমি ভাগ করব, এই 0.447708 0.16 ভাগ করার পর এই মানটা আমরা পাবো, অর্থাৎ 2.79818। আচ্ছা, তারপরে এই অংশটা আমরা আগে লিখবো, এই যে আমরা লিখলাম, এরপরে এই অংশটা পরে লিখবো, অর্থাৎ আমাদের এখানে দরকার এএলপি, এজন্য আমরা এক্সচেঞ্জ করছি। এরপরে এএলপি সমান সমান আমার এ সাইডে আছে গুণাকারে, এ সাইডে আসলে হবে ভাগাকারে। তাহলে আমরা এএলপি মান পাইলাম 1,78,686 টাকা। তোমরা বাসায় পরে ক্যালকুলেটরে হিসাব করে দেখবা, এখন দেখতে থাকো। আচ্ছা, 2 নম্বরের কাজ হচ্ছে কি ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন বের করা। তাই ডেপ্রিসিয়েশন বের করার সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, নিচে হচ্ছে ওয়ার্কিং লাইফ। এটা হলো কি ওই যে প্রশ্নে বলে দিতে তোমার SLM মেথডে, এই SLM মেথড বলতেই এটাকে বোঝানো হয়, অর্থাৎ এই সূত্রটাকে বোঝানো হয়, অর্থাৎ সরল রৈখিক পদ্ধতি। তো এখানে কস্ট হচ্ছে আমার 5 লক্ষ টাকা, সেলভেজ ভ্যালু প্রশ্নে নাই এজন্য 0 হবে, ভাগ হচ্ছে কত 4, তাহলে আমার ডেপ্রিসিয়েশন আসে 1,25,000 টাকা। আচ্ছা, এই দুইটা কি বোঝা গেছে? আমি হ্যাঁ যে স্যার বুঝতে পারছি। আচ্ছা, যারা অন্য যারা ক্লাস করতেছো তারা তো কথা বলতেছো না। আচ্ছা, 3 নম্বরে যাব এখন আমরা। 3 নম্বরে কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। তাহলে এটা হলো আমরা বেলুন মেথড এবং ক্যাপিটাল রিকভারি মেথডে অঙ্ক করছিলাম। যারা প্র্যাকটিস করছো তাদের জন্য বোঝা সহজ হবে, আর যদি প্র্যাকটিস না করে থাকো, যদি না বুঝে থাকো, এখন তোমার বোঝার লাস্ট টাইম। তো দেখো এখানে কিভাবে আমরা করব, ইয়ার বিগিনিং ব্যালেন্স, এএলপি ইন্টারেস্ট প্রিন্সিপাল পেমেন্ট, এরপর এন্ডিং ব্যালেন্স। আমরা জানি যে 6টা ঘর হয়, 6টা কলাম হবে, আর রো হবে আমাদের ইয়ার হলো 4টা, আর হলো হেডিং একটা, তাহলে 5টা। এরপরে বিগিনিং ব্যালেন্সে আমরা এই ঘরটা যদি আমরা করতে যাই, দেখো প্রথমে আমি বিগিনিং ব্যালেন্স 5 লক্ষ টাকা লিখবো, এলপি আমরা সূত্রের মাধ্যমে বের করছি, এটা আমি লিখবো। এরপরে 4 নম্বর কলামে আমি কাজ করব কি, যেহেতু 2 গুণ সুদের হার, তাহলে এইটা হলো 2 নম্বর কলাম, এই যে এটা। এই 2 নম্বর কলামের সাথে আমরা কি করব, 5 লক্ষের সাথে 16% গুণ দেব, পাবো আমরা 80,000। আচ্ছা, এরপরে 5 নম্বর কলামে কি কাজ করব, অর্থাৎ এএলপি থেকে সুদ বিয়োগ করব, অর্থাৎ এএলপি হলো সুদ আসল, আর ইন্টারেস্ট সুদ আসল থেকে যদি আসল সুদ আসল থেকে যদি সুদ বিয়োগ করি তাহলে আমরা পাবো হলো আসল। তাহলে এটা হলো এইটা প্রিন্সিপাল পেমেন্ট। আচ্ছা, এখন আমার কাজ কি, 6 নম্বর কলামে কাজ হচ্ছে 2 বিয়োগ 5, তাই 2 নম্বরে হচ্ছে 5 লাখ বিয়োগ হবে 98,686 টাকা, বিয়োগ করলে আমরা এটা পাবো। তাহলে খেয়াল করো, প্রথম বছরের যেটা এন্ডিং ব্যালেন্স, দ্বিতীয় বছরে সেটা বিগিনিং ব্যালেন্স, এই টাকাটাই আবার আমরা প্রথমে লিখবো। লেখার পরে আমরা যেভাবে প্রথম ইয়ারেরটা হিসাব করছি, আবার সেম একই ভাবে আবার ওইভাবে হিসাব করব। তাহলে এলপি আমরা লিখবো, যেটা এটা আমরা বের করছি। তাহলে এখান থেকে সুদের হার আমরা বের করব 4,01,000 ওই 4,01,314 টাকার সাথে 16% গুণ দিলে আমরা পাই 64,210 টাকা। এটা থেকে আমরা আবার বিয়োগ করব, বিয়োগ করলে পাবো 1,14,476 টাকা। তো 4,01,314 টাকা থেকে বিয়োগ করব 1,14,476 টাকা, বিয়োগ করলে আমরা এই এন্ডিং ব্যালেন্সটা পাবো। এখানে আমি কার সাথে কোন ঘরের সাথে কোন ঘর বিয়োগ করবো আমরা এটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 2 বিয়োগ 5, এখানে আমি লিখছি এই যে 3 বিয়োগ 4, কোন ঘরের সাথে কোন ঘর, আর ঘর নাম লিখে দিচ্ছি, এই যে 1 নম্বর ঘর,
এটা হলো 2 নম্বর ঘর, 3 নম্বর ঘর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারবা, মানে বুঝতে পারছো, এবং শেষে যাই আমার ঘরের টাকাটা কি নীল হবে। তাহলে এটা কি আর বুঝাইতে হবে আমার? এই ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট বের করার ঘরের ছকটা কি বুঝাইতে হবে? স্যার আমার তো দরকার নেই, অন্য কারো লাগে কি না সেটা তো জানি না। আমাকে কথা বলো, তোমরা কি বুঝতে পারছো না আমি আবার আরো বলবো বুঝাইয়া? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা পরের স্টেপে যাই। আচ্ছা, এরপরে হলো ক্যালকুলেশন অফ টিএস, মানে ট্যাক্স হেভিং। তাহলে আমরা বের করব, দেখো আরেকটা বিষয় হলো প্রশ্নের ভিতরে আমরা আগের যখন ছক দেখছিলাম, দেখো এইখানে প্রশ্নের ভিতরে আমার কিন্তু ছকের ভিতরে মেইনটেনেন্স কস্ট কথা বলা ছিল। এখন আমরা যখন প্রশ্নটা পড়ছিলাম তখন কিন্তু মেইনটেনেন্স কস্ট অর্থাৎ রক্ষণাবেক্ষণ খরচ এই কথাটা উল্লেখ ছিল না। এই কারণে আমাদের এইখানে কোনো ঘর হবে না। যদি উল্লেখ থাকতো তা আমরা ঘর নিতাম। এই যে ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিং এর ঘর হতে কি ইয়ার, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট, এরপরে টোটাল, এরপরে ট্যাক্স সেভিং। তাহলে যেহেতু প্রশ্নে ঘরের ভিতরে আমার মেইনটেনেন্স কস্ট নাই, এই জন্য এই মেইনটেনেন্স কস্টের ঘরটা হবে না, আর বাকি যে ঘরগুলো আছে সবগুলো ঘর এখানে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন ঘর আঁকি। এই যে দেখো, তাহলে ক্যালকুলেশন অফ টিএস, তাহলে টিআর, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, এরপর টোটাল, এরপর টিএস হলো 35%। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট আমরা এই যে দেখো এর আগে কিন্তু আমরা যখন ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট বের করছি, এই যে দেখো ইন্টারেস্টের যে ঘরের যে টাকাটা, এই যে টাকাটা, এই যে লাল দাগ চিহ্ন যে টাকাটা, এই টাকাটা আমরা ঘরে বসাই দেবো। দেখো এই যে 80,000, আমরা এই ঘরে এই টাকাটা বসাই দিলাম। এই যে আমার পাবো কোথায়? এই যে ইন্টারেস্ট বের করছি ওই ঘর থেকে ওই টাকাটা আমরা এখানে নিয়ে আসবো। আর ডেপ্রিসিয়েশন আমরা পাবো কোথায়? আমরা দ্বিতীয় যখন ওয়ার্কিং করছিলাম দ্বিতীয় নম্বরে, সেখানে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে ডেপ্রিসিয়েশন বের করছি, সেই টাকাটা আমি এখানে বসাই দিছি। আচ্ছা, তো বসানোর পরে এখন আমার পরের ঘরের কাজ কি টোটাল। তাহলে এইখানে কাজ হচ্ছে ইন্টারেস্ট যোগ ডেপ্রিসিয়েশন। তো দেখো 80,000 এর সাথে যোগ হবে 1,25,000, তো যোগ করলে আমরা পাই কত? 2,05,000। আচ্ছা, এরপরে এই 2,05,000 এর সাথে গুণ দেবো আমরা 35%, তাহলে আমরা এটা পেয়ে যাব। যেমন ক্যালকুলেটরে যদি আমরা যাই, তো আমরা লিখি 2,05,000 গুণ 35% গেল কোথায়? নর্মাল 2,05,000 গুণ 35%। দেখো এই 71,750। আচ্ছা, ক্যালকুলেটরে আমি হিসাব করছি, তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, জি তাহলে এখন বোঝা গেছে যে তাহলে আমরা যোগ করার পর যে মানটা হবে টোটাল করে ওই টাকার উপর 35% ধরে আমরা বের করব। তাহলে এখন এটা বের করব কিভাবে? এই যে 1,89,210 এটা হলো যোগ করে পেলাম। কি কি যোগ? ইন্টারেস্টের টাকা, ডেপ্রিসিয়েশনের টাকা যোগ করে এই টাকাটা পেলাম। এটার উপর 35% ধরলে আমারটা হবে কত? 66,224। আচ্ছা, এরপরটা কিভাবে বের করবো? এই 1,70,000 টাকার উপর 35% ধরলে এটা আমি পাবো। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে 5 নাম্বার ক্যালকুলেশন অফ পিবি। আচ্ছা, মাঝে মাঝে এভাবে উত্তর দিলে আমি আশ্বস্ত হই যে না আমি যে বুঝাচ্ছি এটা তোমরা বুঝতে পারছো। আর নাইলে তো চিন্তায় থাকা লাগে যে আসলে বুঝছে কিনা বা আমার কথা ওরা শুনছে কিনা। এরপর আমার 5 নাম্বার কাজ। তাহলে 5 নাম্বারের কাজ কি আমার? ক্যালকুলেশন অফ পিবি। হ্যাঁ, পিবি বের করো। তো পিবিতে আমার কয়টা ঘর কথা ছিল? 8টা ঘরের কথা ছিল। তাহলে এখানে 8টা ঘর হবে না, কারণ হলো আমার প্রশ্নের ভিতরে মেইনটেনেন্স কস্ট নাই।
তো মেইনটেইন কস্ট যদি না থাকে দুইটা ঘর আমার হবে না, বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলো হবে। তাহলে আমরা একটু পূর্বের ছকটা দেখি, ওখানে আমার সম্পূর্ণ ঘরটা কি ছিল। এই যে দেখো আমি এখানে লালটা দিয়ে রাখছি যে মেইনটেইন কস্ট এবং টিসিএফ, এই দুইটা ঘর হবে না, বাকি যে ঘরগুলো আছে সব ঘরগুলো হবে। যদি প্রশ্নের ভিতর মেইনটেইন কস্ট না থাকে তাহলে এই দুইটা ঘর হবে না, আর যদি মেইনটেইন কস্ট থাকে তাহলে এই দুটো ঘর কি হবে। ও এটা হচ্ছে বিগিনিং অফ দ্য ইয়ার। আচ্ছা আমরা ঘর সকলে এটা এই যে এন্ড অফ দ্য ইয়ার। আর একটা বিষয় হলো প্রশ্নে মনে রাখতে হবে যে প্রশ্নে কি এন্ড অফ দ্য ইয়ার বলা না বিগিনিং অফ দ্য ইয়ার বলা। যদি এন্ড অফ দ্য ইয়ার বলা থাকে তাহলে ঘর হবে শেষের ছক, আর যদি বিগিনিং অফ দ্য ইয়ার বলা থাকে তাহলে ঘর হবে শুরুর ছক। আচ্ছা তাহলে আমার এখানে এই দুটো ঘর হবে না, কারণ হলো প্রশ্নের ভিতরে আমার মেইনটেইন কস্ট নাই। তাহলে বাকি ঘরগুলো হবে। আচ্ছা আমরা বাকি ঘরগুলো এঁকে ফেলি। এই যে বাকি ঘরগুলো আঁকা হয়ে গেছে, আমার অঙ্ক করা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে বাকি ঘরের নাম, আমি একটু লাল দাগ দিয়ে দিলাম। আচ্ছা এখন আমার এই ঘরে কাজ কি, যে কাজ হলো আমার এখানে যেহেতু এন্ড অফ দ্য ইয়ার বলা আছে এজন্য 1 দিয়ে শুরু হবে, ইয়ারে 1 2 3 4। আর যদি শুরু বলা থাকতো তাহলে আমাদের প্রথমে 1 এর জায়গায় হয়তো 0, 2 এর জায়গায় হয়তো 1, 3 এর জায়গায় হয়তো 2, 4 এর জায়গায় হয়তো 3, তাহলে একটা ঘর কি বাড়তি হতো। যেহেতু শেষের কথা বলা এজন্য 1 দিয়ে আমি শুরু করছি। এলপি আমরা সূত্রের মাধ্যমে বের করছি, সেই টাকাটা আমরা বসাই দেব। এই যে আমরা এককালে বসাই দিছি, আমরা নীল কালি দাগ দিয়ে দিলাম। এই যে তাহলে এলপি আমরা সূত্রের মাধ্যমে এর আগে বের করছি, এজন্য আমরা এটা বসাই দিছি। আচ্ছা ট্যাক্স সেভিং পাবো কোথায়? ট্যাক্স সেভিং কিন্তু আমরা একটু আগে ক্যালকুলেশন করে বের করছিলাম ঘরে। দেখো এই যে আমরা এটা লাল দাগ দিয়ে দিই, এই যে সম্পূর্ণ লাল দাগ দিয়ে দিলাম। এই যে টাকাটা, এই টাকাটা আমরা এখানে বসাই দেব। এই যে বসাই দিলাম লাল দাগ দিয়ে। আচ্ছা এরপরে এনসিএফ এর কাজটাকে, তাহলে এনসিএফ এর এখানে কাজ হলো দেখো এএলপির ঘরে টাকা কত 1,78,686। এটা থেকে ট্যাক্স সেভিং বিয়োগ যাবে। আমরা একটু ক্যালকুলেশনে যাই, এখানে আমরা একটু ক্যালকুলেশন করি। 1,78,686 বিয়োগ যাবে কত ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিং টাকা আছে হলো ৭১,৭৫০। ৭১,৭৫০। দেখো আমাদের টাকা বের হচ্ছে কত ১,০৬,৯৩৬। তাহলে এই টাকাটা আমরা এখানে বসাবো। এই যে তাহলে এই টাকাটা আমরা পাইলাম কোথায়? আচ্ছা এটা আমরা ভিন্ন রং দিয়ে দিই। এটা বিয়োগ করে পাইলাম, কার কাছ থেকে কারে বিয়োগ করলাম? এএলপি থেকে ট্যাক্স সেভিং বিয়োগ করে আমরা পাবো এনসিএফ। আচ্ছা এইখানে এখন ভালো করে বোঝো একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে পরের ঘরে লেখছি হলো ডিসকাউন্ট ফ্যাক্টর। এই ডিসকাউন্ট ফ্যাক্টর তোমার প্রশ্নে কখনোই দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে তাহলে ভালো, কিন্তু যদি দেওয়া না থাকে তাহলে এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমার বের করতে হবে। আচ্ছা তাহলে কিভাবে বের করব? এটার একটা সূত্র আছে, দেখো আমি নিচে লিখছি। এই যে এইটা হলো আমার ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র, আমি লাল দাগ দিয়ে দিলাম। এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরের সূত্র হচ্ছে উপরে হলো 1, নিচে হলো 1 প্লাস আর পাওয়ার হলো n। আচ্ছা তোমাদের সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে যখন আমরা ফিনান্সের অঙ্ক করছিলাম সেখানে ক্যাপিটাল বাজেটিং করতে যাইয়া আমরা প্রতি বছরের বের করছিলাম ক্যালকুলেটরে চেপে একত্রে। মনে আছে কারো? হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ কিভাবে বের করছিলাম? যদি 10% হয় তাহলে 1 ভাগ 1.10 এটা বের হবে প্রথম বছর। ওইটা বের করার পর যে মানটা বের হবে ওইটাকে আবার ভাগ দেব 1.10 দ্বারা, বের হবে দ্বিতীয় বছর। এরপরে সমান সমান টিপতে থাকবো, প্রত্যেকটা বছরের মান আসতে থাকবে। আর যারা ওইভাবে মনে নাই, যেহেতু এখন সরাসরি দেখানো যাচ্ছে না, অর্থাৎ ক্যালকুলেটরে যদি যাই
আচ্ছা ক্যালকুলেটর থেকে যদি আমরা দেখি, দেখো যদি সূত্রের মাধ্যমে এটা তো আমি করেই দিছি সূত্রের মাধ্যমে, অর্থাৎ প্রথম বছর এখানে হবে 1, দ্বিতীয় বছর হবে 2, তৃতীয় বছর 3, এভাবে প্রতি বছরটা বের করবা ক্যালকুলেশন করে। আর যদি তুমি সরাসরি বের করতে যাও তাহলে প্রথমে 1 ভাগ, আচ্ছা এইখানে ডিসকাউন্ট ফ্যাক্টর আমার প্রশ্নের ভিতরে দেওয়া নাই, তাহলে এটা আমার বের করতে হবে। কিভাবে বের করব? হাই হাই টাইম দি 10 মিনিট আছে, আর পারবো না, সময় লাগে। আচ্ছা গেল কোথায়? তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর যেহেতু প্রশ্নে দেওয়া থাকবে না, এই মানটা আমার বের করতে হবে। কিভাবে বের করব? আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে আমরা বের করব। সেই সূত্রটা হলো, লিখলাম কোথায়, এই যে, আচ্ছা সবাই দেখতে পাচ্ছ? এই যে সবুজ কালি দিয়ে লেখলাম ডিএফ অবলিক পিবিআইএফ এর সমান জি স্যার। ইন্টারেস্ট রেট ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স। এইখানে আমি করে দেখাই। যেমন আমার ইন্টারেস্ট রেট ছিল কত? 16%। এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স হলো কত? 35%, তার মানে 0.35। আচ্ছা এরপরে যদি আমি নিচে যাই তাহলে 16, আচ্ছা এইখানে আমার 1 টাকা থেকে 35% যদি বাদ যায় তাহলে বাকি থাকে 0.65। তাহলে এখন দেখো 16 সাথে যদি 0.65 আমি গুণ করি, ষোলো গুণ 0.65, দেখো এই যে 10.4% আসছে। তাহলে এইখানে আমার মানটা হবে 10.40%। তাহলে দেখো এই ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা বের করব কিভাবে? যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে বের করা লাগবে না, আর যদি দেওয়া না থাকে তাহলে সবসময় আমরা বের করব ইন্টারেস্ট রেট গুণ হবে 1 মাইনাস ট্যাক্স। তাহলে ইন্টারেস্ট রেট হলো 16%, 1 মাইনাস 0.35, এই সূত্রের মাধ্যমে আমরা বের করে নেব। তাহলে এখন আমরা বের করলাম, এই যে ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা মান পেলাম কত? 10.60%। স্যার 6 হ্যাঁ এই যে পার্সেন্টেজ 60 না 40? স্যার 40 40, এই যে 10.40%, এইটা আমরা বের করব ওই সূত্রের মাধ্যমে। তো ডিসকাউন্ট ফ্যাক্টর সূত্র হচ্ছে কি 1 ইন্টারেস্ট রেট ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস ট্যাক্স, এই সূত্রের মাধ্যমে কি এই মানটা বের করে নেব। আচ্ছা এই মানটা বের করার পর এই যে আমি যে দশমিক বের করছি, তাহলে এইটা তোমরা কিভাবে বের করবা? এই যে নিচে সূত্র লিখে দিছি আমি, এই সূত্রের মাধ্যমে আমরা বের করব, অথবা ক্যালকুলেশনে ওইভাবে বের করবা যে 1 ভাগ 1.1040, তাহলে তোমার প্রথম বছর এটা বের হবে। এরপরে যেটা বের হবে ওইটাকে আবার ভাগ দেবা 1.1040, তাহলে তোমার দ্বিতীয় বছর এটা বের হবে। এইভাবে প্রতি বছর এটা বের করতে পারবা। আর না হয় এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে বের কর। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, যদি না বোঝো সামনের ক্লাসে আমি বুঝাই দেবো। এখানে আমি সূত্র লেখা মান দিয়ে লিখে দিছি, আমি 2 বছরেরটা দেখাই দিছি। তাহলে পরবর্তী বছরে যখন তৃতীয় বছরে বের করতে যাবা তখন এই 2 এর জায়গায় 3 বসাবা, বাকিগুলো সেম থাকবে। আচ্ছা এরপরে পিবি কাজ কি? পিবির কাজ হলো এই যে এনসিএফ, অর্থাৎ এই যে মান, দেখো এই যে দুইটা মান, আমি দুইটা মান যে গাঢ় করলাম, এই দুইটা মান গুণ করবা, অর্থাৎ 1,06,939 গুণ হবে 0.906, গুণ করলে প্রথম বছরের পিবি পাবো। আবার দ্বিতীয় বছর আছে কত? 1,12,462, গুণ হবে 0.820, গুণ করলে আমরা পিবি পাবো। পিবি পাওয়ার পর সব পিবি যোগ করলে আমরা পাবো হলো 3,06,243 টাকা। এটা হচ্ছে টোটাল পিবি। তাহলে আমার এই লিজ অপশনের কাজ শেষ। এরপরে আমরা যাব, সরি লোন অপশনের কাজ শেষ, এখন আমরা যাব লিজ অপশন। তো লিজ অপশনের কাজ হচ্ছে দুইটা, এক নম্বরে হচ্ছে ক্যালকুলেশন অফ এএলআর, 2 নম্বরে কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ পিবি, এই ওয়ার্কিং দুইটা। আচ্ছা এখন এই ওয়ার্কিং যদি আমরা করতে যাই, আমরা একটু প্রশ্নে যাই। দেখো প্রশ্নে তোমাকে এএলআর দিয়ে দিয়েছে, এইখানে বের করা লাগবে না, যেমন এইখানে বলে দিয়েছে, দেখো এই যে আমি লাল এই যে দেখো আমি আবার নীলে দাগ করলাম, অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 2,20,000, এই টাকাটা হচ্ছে এএলআর, এই টাকাটা দিয়ে দিয়েছে। যেহেতু দিয়ে দিয়েছে এই জন্য আমার
বের করা লাগবে না সূত্রের মাধ্যমে, এই জন্য আমি এখানে ডাইরেক্ট লিখছি। এই যে ক্যালকুলেশন অফ এল আর সমস্যা 2,20,000 গিভেন, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা এরপরে তাহলে 1 নম্বর কাজ শেষ আমার। 2 নম্বর কাজ হলো ক্যালকুলেশন অফ পিবি। তো ক্যালকুলেশন অফ পিবির ঘরে এটা একটা হলো বিগিনিং এর ছক, একটা হলো কি এন্ডিং এর ছক। তাহলে বিগিনিং এর ছক যখন আমরা করব, ওই এন্ডিং এর যেহেতু প্রশ্ন বলা আছে এন্ডিং, তাহলে ছক হবে আমার এন্ডিং এর। এন্ডিং এর ছক হলো 1 থেকে 4 পর্যন্ত একেবারে সরাসরি আমাদের 2 রোতেই অঙ্ক শেষ। যদি এখানে বিগিনিং থাকতো তাহলে আমাদের বিগিনিং এর ছকে করতাম। দেখো এখানে আমি বিগিনিং এর ছকটা দেখাই। এই যে দেখো এন্ডিং এর ছক হচ্ছে 1 থেকে 5 সরাসরি আমাদের, আর বিগিনিং এর ছক হচ্ছে 0 1 থেকে 4 এরপরে 5। এই যে যেহেতু এটা আমাদের নাই অর্থাৎ এন্ডিং বলা, এই কারণে আমার ছক হবে এইটা, এই 1 থেকে 5। অর্থাৎ আমার যেহেতু বছর 4টা এই জন্য আমার 1 থেকে 4 হবে। আচ্ছা এই যে তাহলে এএলআর প্রশ্ন দিয়ে দিয়েছে এই জন্য 2,20,000 একই ঘরে। এরপর ট্যাক্স সেভিং কত 35%। এইখানে ট্যাক্স সেভিং কিন্তু আগের ছকের না, এখানে অর্থাৎ আমার এই 2,20,000 টাকার উপর 35% আমরা বের করবো। তাহলে আমরা যদি ক্যালকুলেটরে যাই তাহলে 2,20,000 গুণ 35% কত আসছে, এই 77,000 টাকা আসছে। তাহলে এই টাকাটা আমরা এখানে বসাই দেবো। বসানো দেওয়ার পর আমরা বিয়োগ করে এনসিএ বিয়োগ করে বের করবো। এএলআর থেকে টিএস বিয়োগ যাবে, বিয়োগ করলে থাকবে 1,43,000। এরপরে বের করবো আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর। তাই ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে বের করবো, দেখো এখানে একটা সূত্র আছে। এই দেখো নিচে আমরা এই যে ক্যালকুলেশন করে বের করছি, এই সূত্রের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে বের করব। তাহলে এই একত্রে বের করার সূত্রটা হচ্ছে এটা। তাহলে এখানে আমি ক্যালকুলেশন দেখাই দিছি, তোমরা স্ক্রিনে দেখে নিও, আমি আর আলোচনা করলাম না। অর্থাৎ এখানে আমি মান বসাই দিচ্ছি। এইখানে আর এর মান হচ্ছে ইন্টারেস্ট রেটের মান না, এখানে আর এর মান হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টরের রেট, অর্থাৎ যেটা আমরা বের করছিলাম। ডিসকাউন্ট ফ্যাক্টরের সূত্র কি, ইন্টারেস্ট রেট ফার্স্ট ব্র্যাকেট অন মাইনাস ট্যাক্স। এই সূত্রের মাধ্যমে যে মানটা বের হয়েছিল 10.40%, সেই মানটা এখানে হবে। আচ্ছা এখন দেখো এই যে 3.1426, হ্যাঁ আর হলো এই যে 1,43,000, এই দুইটা গুণ হবে। গুণ করার পর আমরা পিবি পাবো 4,49,392 টাকা। এখন দেখো এই যে লিজ অপশনের পিবি 4,39,392 টাকা, আর লোন অপশনের পিবি হচ্ছে কত 3,62,443 টাকা। এখন এই দুইটার পিবি তুলনা করব, কারটা ছোট, লিজ অপশনের পিবি ছোট না লোন অপশনের পিবি ছোট, একজনে বলো দিই। লিজ অপশনের পিবি হচ্ছে 4,29,000 টাকা, আর লোন অপশনের পিবি হচ্ছে 3,62,000 টাকা। এই দুটোর মধ্যে কোনটা ছোট, লিজ না লোন? স্যার লোন ছোট। লোন ছোট। তাহলে এখন আমাদের কমেন্ট লিখতে হবে। কমেন্ট কি লিখবো, এই যে the company is advised to go for a loan option as the PB of cash outflow of loan is lower than lease alternative। তাহলে কোম্পানি কোনটা গ্রহণ করবে, লোন অপশনটা গ্রহণ করবে, কারণ হলো এটার পিবি কি ছোট। অর্থাৎ এই কমেন্টটা কি লিখে দিতে হবে, the company is advised, অর্থাৎ কোম্পানিকে আমি উপদেশ দেব টু গো গ্রহণ করতে কারটা, লোন অপশনেরটা। কেন, লিজের চাইতে লোন অপশনের পিবি ছোট। এই হলো কমেন্ট। তাহলে এখন এভাবে অঙ্ক করে দেখতে হবে যে আমার কোনটা ছোট, যেটা ছোট হবে সেটা আমি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ভিডিওটা তোমরা বাসায় বসে দেখবা এবং অঙ্ক প্র্যাকটিস করবা, এইটাই তোমাদের বাসায় থাকলো। ও আর এইখানে এই ডিসকাউন্ট বের করার সূত্র দুইটা আমি এখানে আলাদা লিখে দিয়েছি এবং কারণও লিখে দিয়েছি। দেখো একসাথে 1 থেকে 5 বা 8 বছর বের করার নিয়ম হচ্ছে এই সূত্রটা, আর প্রতি বছর বের করার নিয়ম হয়েছে কি এই সূত্রটা। তাহলে মনে হয় টাইম শেষ, যে কোনো মুহূর্তে কেটে যাবে। তাহলে এই সূত্র দুটো মনে রাখবা যে কখন কোনটা আমরা ব্যবহার করব। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা তো তোমরা বাসায় প্র্যাকটিস করো ভিডিও। আচ্ছা এখন কি তোমাদের এই যে মানে
মানে কতটুকু বোঝা গেছে এজন্য কি তোমরা আবার ঢোকবা? তাহলে আমি আবার চালু করব। এটা কেটে গেলে হ্যাঁ তোমরা স্যার আবার ঢোক। বুঝিনি। বলছি লাইনটা যদি কেটে যাওয়ার পর তোমরা আবার ঢোকো। এই জন্য কার কি সমস্যা হ্যাঁ। একটু